My dear student, how are you? Perhaps you are well by the grace of Allah. I am Mahabul Haq, Rahim Afsar, Secondary Girls School, Bharamara, Kustia. Today I am going to share with you a new topics, completing sentence. You are the student of class 9. It is a very new items to you. Maximum students are not acquainted with this new item. Perhaps I hope it will be very clear to you after today's. Completing sentence. Completing sentence is very important and very essential to build up or to increase our ability to express our expression. When we will be able to earn or obtain these items, we will be able to make up our sentence clearly. So my dear student, I hope you will concentrate your mind what I am teaching you or what you are going to learn. At first I have written two structure. It is high time, it is time. It is high time, it is time. You are singing two structure in the board, blackboard or whiteboard. It is high time. We notice there is a subject and verb. Another structure we are singing after it is high time and it is time, we notice BP1. BP1 means base form. There are far difference BP1 and base form. I want to discuss with you go and goes are two verbs. Both of them are present, but both of them are not base form. Go is base form, but goes is not base form. It is high time যখন তোমরা দেখবা it is high time এর পর সাবজেক্ট হবে তখন ভার্বটা অবশ্যই কি হবে পাস্ট ফর্ম হবে আর যখন it is high time it is time এর পরে ভার্ব বসবে কোনো সাবজেক্ট থাকবে না তখন তোমাদের অবশ্যই কি করতে হবে ভার্বটা বেস ফর্ম বসাতে হবে তো চলো যাই দুটো সেন্টেন্স লিখি লেটস গো স্টার্ট it is high time we studied hard. It is high time we studied hard. It is time. It is high time আর it is time এর মধ্যে কোনো পার্থক্য নাই দুইটার মিনিং এক এটার যদি আমরা মিনিং করতে যাই দেখবা এটা ভার্বটা পাস্ট হওয়া সত্ত্বেও এই ভার্বটা কিন্তু প্রেজেন্টের অর্থ প্রকাশ করছে এরকম না যদি আমরা ইন্ডিভিজুয়াল উই স্টাডিড হার্ডের এটুকুর মিনিং করতে চাই তাহলে পরে দেখব কি যে উই স্টাডিড হার্ড এটুকুর মিনিং হচ্ছে আমরা স্টাডি করেছিলাম আমরা পড়াশোনা করেছিলাম কিন্তু এই সেন্টেন্সে দেখবা কি যে এটাই উপযুক্ত সময় আমাদের কঠোর পড়াশোনা করার কি হবে বলো এটাই উপযুক্ত সময় আমাদের কঠোর পড়াশোনা করার আবার এরকম বলতে পারো কি যে পড়াশোনা করার সময় হয়েছে আমাদের পড়াশোনা করার সময় হয়েছে দুইটা মিনিং ইট ইজ হাই টাইম কেউ কেউ বলতে পারে এটাই উঁচু সময় আমরা পড়াশোনা করেছিলাম এমনটি কিন্তু মিনিং হবে না মিনিংটা হবে কি এটাই উপযুক্ত সময় আমাদের পড়াশোনা করার অথবা আমাদের পড়াশোনা করার সময় হয়েছে ইট ইজ হাই টাইম আই ওয়েন্ট টু স্কুল আমাদের স্কুলে যাওয়ার সময় হয়েছে ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক আমাদের কাজটা করার সময় হয়েছে ইট ইজ হাই টাইম উই লার্নড ইংলিশ আমাদের ইংরেজি শেখার সময় হয়েছে অথবা আমাদের ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময় ইট ইজ হাই টাইম খালি উই হবে এমন তো না তো মনে করো কি যে তোমাদের এসএসসি লেভেলে তোমাদের এই আইটেমটা হচ্ছে 7 নং কোশ্চেন মানে 7 নম্বরে থাকবে 5 মার্ক আর আমরা শুধুই আমাদের একটা কনসেপ্ট আছে আমরা শুধুই মনে করি কি যে
পরীক্ষার জন্যে শিখি না, আমরা শিখার জন্যে শিখি। এইটা আমাদের ব্রেনে রাখতে হবে। হ্যাঁ, আমরা শুধু পরীক্ষার জন্য শিখি না, আমরা শিখার জন্যও কী করি, শিখি। আর যখন আমরা এটা শিখবো, শুধু কি পরীক্ষাতেই আমরা অ্যাপ্লাই করব না, আমরা আমাদের বাস্তব জীবনে রিটেন ইংলিশে, স্পিকিং ইংলিশে, আবার যদি কোথাও এই স্ট্রাকচারে কোনো সেন্টেন্স লেখা থাকে সেটাও আমাদের পড়তে বুঝতে কি হবে, এটা আমাদের সাহায্য করবে। তো মনে করো কি যে তোমাদের পরীক্ষার খাতাতে অথবা পরীক্ষার হলে কোশ্চেনে এমনটি সেন্টেন্স আছে, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, আর কিছুই নাই। এখানে দুইটা অপশন। তার আগে আমি এই স্ট্রাকচারটা নিয়ে একটু কথা বলে আসি। এই স্ট্রাকচারে তোমরা দেখছো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, হ্যাঁ, তারপরে যদি ভার্ব বসে তাহলে পরে অবশ্যই ভার্বের মূল ফর্ম হবে। যেমন এখানে যদি একটা সেন্টেন্স লিখি, এটা লেখার আগে সরি, এটা আমি একটু মুছে দিলাম। দেখো, ইট ইজ হাই টাইম, তারপরে টু আছে। যদি টু থাকে, দেখো স্ট্রাকচারটা লেখা আমার ভুল হয়েছিল, টু হতে হবে, এখানে টু হতে হবে, আমি ভুল লিখেছিলাম তখন। ইট ইজ হাই টাইম, হ্যাঁ, টু যদি হয় তাহলে কিন্তু সাবজেক্ট বসানোর কোনো অপশন আমাদের হাতে থাকছে না। হ্যাঁ, আমাদের হাতে অপশন একটাই, সেটা কি, ভার্বের মূল ফর্ম বসাতে হবে। ইট ইজ হাই টাইম টু ডু দ্য ওয়ার্ক, ইট ইজ হাই টাইম টু লিভ দ্য প্লেস, ইট ইজ হাই টাইম উই go to school, it is high time to help the poor, it is high time to give up smoking। দেখো ভার্বের পরে কি হবে, মূল ফর্ম, টু গিভ আপ স্মোকিং। তোমরা দেখতে পাচ্ছ তো, বুঝতে পারছো, নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, ইট ইজ হাই টাইম টু গিভ আপ স্মোকিং। তাহলে এখানে কে স্মোকিং ত্যাগ করবে, আমি ত্যাগ করব না, তুমি ত্যাগ করবো, এটা কিন্তু না, এটা আমি একদম মানে ইম্পার্সোনাল কথা বলছি। তো ইট ইজ হাই টাইম টু গিভ আপ স্মোকিং, তার মানে ধূমপান ত্যাগ করার এটাই উপযুক্ত সময়, ধূমপান ত্যাগ করার সময় হয়েছে। ইট ইজ হাই টাইম টু রিমুভ করাপশন ফ্রম দি কান্ট্রি, দেশ থেকে দুর্নীতি দমনের, দুর্নীতি দূর করার এটাই উপযুক্ত সময়, অথবা দুর্নীতি দূর করার সময় হয়েছে। তো যখন সাবজেক্ট থাকবে তখন অবশ্যই ভার্বের কী হবে, পাস্ট ফর্ম হবে। আর যখন সাবজেক্ট থাকবে না তখন কী হবে, ভার্বের যদি টু থাকে তাহলে পরে ভার্বের মূল ফর্ম হবে। আর যখন সাবজেক্টও থাকবে না, টু থাকবে না, দ্যাটস ইউর উইশ, অ্যাজ ইউ লাইক ইট। হ্যাঁ, ইউ ক্যান কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাজ ইউর উইশ। যেমন এখানে যদি থাকে ইট ইজ টাইম, আর কিছুই নাই, তুমি এখানে সাবজেক্টও বসাতে পারো, আবার টু বসাতে পারো। আমার থেকে মনে হয় দোজ হু আর ভেরি উইক ইন ইংলিশ, হ্যাঁ, তোমাদের এইটা মনে রাখতে হবে, টু তারপরে ভার্বের মূল ফর্ম। তুমি এনি হাউ যদি সেন্টেন্সটা মানে কারেক্ট করতে পারো, নাম্বার উইল বি গিভেন। ডোন্ট ওয়ারি। ইট ইজ হাই টাইম টু ডু দ্য ওয়ার্ক, ইট ইজ হাই টাইম টু বাই এ বুক, ইট ইজ হাই টাইম টু মেমোরাইজ দি প্যারাগ্রাফ। হ্যাঁ, অথবা তুমি বলতে পারো কি যে ইট ইজ হাই টাইম হি মেমোরাইজড দি প্যারাগ্রাফ, ইট ইজ হাই টাইম হি ডিড দ্য ওয়ার্ক, ইট ইজ হাই টাইম হি রাইট সামথিং, ইট ইজ হাই টাইম হি ওপেন্ড দি ডোর, ইট ইজ হাই টাইম হি টুক ডিসিশন। মানে আবার একটু ক্লিয়ার করি, যদিও তোমাদের আজকে নতুন আইটেম, একটু ক্লিয়ার না করলেই না, তোমাদের এমন একটা কনসেপ্ট থাকতে পারে, তোমাদের মানে গ্রামার যে বই আছে সেটা পড়তে যায়, তোমরা অনেক সময় কি করো কি, ওখানে তোমরা যে উত্তরটা থাকে উত্তরের সাথে যখন মিলে না, তোমরা তখন মনে করো কি, মানে আমারটা মনে হয়নি, হ্যাঁ, আমারটা মনে হয় হবে না। নো মাই ডিয়ার স্টুডেন্ট, ইয়োর আনসার মে বি কারেক্ট। হ্যাঁ, একটা আনসার 5 রকম, 10 রকম, 100টা উত্তর হতে পারে, একটা কমপ্লিটিং সেন্টেন্সের উত্তর 100টা হতে পারে, কিন্তু উত্তরপত্রে কি থাকে, উত্তরপত্রে তো একটা উত্তরই লেখা থাকে নাকি, উত্তরপত্রে একটা উত্তরই লেখা থাকে, কিন্তু এমনটা ভাবার কোনো সুযোগ নাই কি যে তুমি যেটা করছো সেটা মনে হয়নি, এরকম না, তোমার উত্তরটা হতে পারে, আবার নাও হতে পারে। হ্যাঁ, যদি তুমি তোমার নিয়ম অনুসারে, স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সটা ক্লিয়ার করো, রাইট করো, তাহলে নাম্বার উইল বি গিভেন। এরকম না কিন্তু উত্তরপত্রের সাথে মিলেনি, এরকম। তোমার বাজারে অনেক রকম বই আছে, এক এক রকম রাইটার এক এক রকমভাবে উত্তর লিখছে, আমি লিখলে একরকম হবে, তুমি লিখলে আর এক রকম হবে, আর একটা রাইটার লিখলে আর এক রকম হবে, 5টা রাইটার লিখলে 5 রকম উত্তর হবে। তো এরকম না কিন্তু এটা তো ফিল ইন দ্য গ্যাপস না,
ফিল ইন দ্য গ্যাপসেরও অনেকগুলো অপশন থাকে। হ্যাঁ, ফিল ইন দ্য গ্যাপসে অনেক সময় দেখা যাচ্ছে 2টা 4টা 5টা উত্তর হয়, কিন্তু এরকম নাকি যে তোমার উপরে বক্স দেওয়া আছে, হ্যাঁ, যখন বক্স দেওয়া আছে বক্সের ভিতর যে আইটেমগুলো দেওয়া থাকে ওইটা দিয়ে যখন উইথ ক্লু দিয়ে যখন তোমাকে ফিল ইন দ্য গ্যাপস করতে বলা হয় তখন তুমি ওইটা দিয়েই কী করো করো, তখন কিন্তু আর আদার্স কোনো উত্তর ওখানে আনার সুযোগ থাকে না। কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে এইটা তোমার একটা কিন্তু খুব গুড মানে অপশন, একটা গুড অপরচুনিটি তুমি বলতে পারো কি যে তুমি তোমার মানে এনিহাউ সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট করলেই নাম্বার পাবা। তো দেখা যাবে এটা কি করবা তোমরা হয়তো অনেকেই পারবা। দেখো আমি এটা করে দিচ্ছি। হ্যাঁ, ইট ইজ টাইম, আমি সাবজেক্ট নিতে পারি, হ্যাঁ, যে কোনো সাবজেক্ট হতে পারে, আই হতে পারে, হি হতে পারে, শি হতে পারে, হ্যাঁ, তারপরে দে হতে পারে, হ্যাঁ, মানে তোমার ইচ্ছা মতো তুমি সাবজেক্ট নিতে পারো। তারপরে ইচ্ছা মতো একটা ভার্ব দিয়ে দিলা, কি দিবা বলো, ইট ইজ হাই টাইম হি শি আই দে। হ্যাঁ, তাহলে পরে তুমি বলতে পারো কি যে এখানে ডিড দি হোয়াট, সো ইজি। আর পরীক্ষার হলে উত্তর করার সময় একটা জিনিস ভাববা, অনেক সময় ভাবে কি যে ও উত্তরটা লিখেছে, আকাশ উত্তরটা লিখেছে, আকাশের এই উত্তরটা লিখবো না, আমি এই আনসারটা বাদ দিয়ে অন্য কোনো আনসার লিখবো। হ্যাঁ, অন্য কোনো আনসার লিখতে যায় দেখা যাচ্ছে কি যে আমরা ভুল করি, তখনই মার্কটা আমার অ্যাচিভ হয় না। তো এটা করা যাবে না। তুমি তোমার মতো একদম ইজি সাবজেক্ট ইজি ভার্ব তুমি দিয়ে তুমি সেন্টেন্সটা ফিল আপ করতে পারলে হয়ে যাবে, ঠিক আছে? মানে আদার্স কোনো কিছু ভাবার দরকার নাই পরীক্ষার হলের জন্য। কিন্তু তোমার সৃজনশীলতা ইনক্রিজ করার জন্য, টু ইনক্রিজ ইউর creativity, will have to make up a lot of sentence. You will have to achieve your probability capability to build up a many kinds of sentence, a lot of sentence, so that you can express your expression in many ways. তার মানে আমি বোঝাতে চাচ্ছি তোমাকে, আমরা কমপ্লিটিং সেন্টেন্স শিখি কারণ হচ্ছে আমরা যাতে করি এই কমপ্লিটিং সেন্টেন্স শেখার মাধ্যম দিয়ে আমাদের ভিতরকার অভিব্যক্তি, আমাদের থিঙ্কিংটা, হ্যাঁ, আমরা বিভিন্ন আঙ্গিকেই প্রকাশ করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আর কমপ্লিটিং সেন্টেন্সের এইসব স্ট্রাকচারগুলো আমাদের ওইসব ভাবনা, ওইসব অভিব্যক্তিগুলো প্রকাশ করতে কী করে, সাহায্য করে। আমি আশা করছি তোমরা হয়তো বা অলরেডি মানে বোধগম্য করে ফেলেছো, ইউ হ্যাভ অলরেডি, হ্যাঁ, কম্প্রিহেন্ডেড হোয়াট আই এম গোয়িং টু টেল ইউ। তুমি অলরেডি রিয়েলাইজড করেছো। তো তোমাদের অনেকেই ভালো স্টুডেন্ট আছে, আবার অনেকেই পোর স্টুডেন্টস আছে। তোমরা, আমি এত সহজভাবে তোমাদের এটা কি করেছি, বোঝানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই কি করবে এটা বুঝবা। তো দেখা যাক, আমরা এটা মুছে দিচ্ছি আর পরের আইটেমে যাই। তাহলে দেখলো কিছুক্ষণ আগে আমরা ইট ইজ হাই টাইম ইট ইজ টাইমটা দেখলাম। ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম মানে এতই যে, হ্যাঁ, এখন দেখছি সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। অর্ডারের কিন্তু আলাদা একটা ইন্ডিভিজুয়াল মিনিং আছে। অর্ডার মানে আদেশ, কিন্তু এখানে ইন অর্ডার দ্যাট মানেও যা, সো দ্যাট মানেও তাই। অনেক সময় দ্যাটের মিনিংও ওইরকমই হয়, সেম হয়। তো সো দ্যাট মানে কি বলো, সো দ্যাট মানে হচ্ছে যাতে। তাহলে যাতে, যেমন আমরা কঠোর পড়াশোনা করি যাতে এ প্লাস পেতে পারি, হ্যাঁ, তারপরে আমরা ঢাকায় গেলাম যাতে আন্টির বাড়িতে বেড়াতে পারি, হ্যাঁ, এরকম। সে বইটা কিনলো যাতে এসেটা খুঁজে পেতে পারে, এরকম। আমি তার সাথে ভালো করে কথা বলতে পারি, হ্যাঁ, এরকম। তো চলো যাই, সো দ্যাট আমরা কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে দেখি। তো আই ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট, আই ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট, হ্যাঁ। এখানে ইন অর্ডার দ্যাটও হতে পারে, ইন অর্ডার দ্যাটও হতে পারে। তো এইটার উত্তর 10টা হতে পারে। তো মনে করো কি যে আই ওয়েন্ট টু ঢাকা, তুমি কেন ঢাকায় গিয়েছিলা, যাতে। তো যাতে কি, তো দেখো এদিককার যে অংশটা এটা কি আছে, পাস্টে আছে। সুতরাং পরের অংশটাও কি করতে হবে, আমাদের পাস্টের অর্থ প্রকাশ করে এরকম কোনো ক্লজ ব্যবহার করতে হবে। পুরো 2টা ক্লজ মিলেই কি একটা সেন্টেন্স, কিন্তু পরেরটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো, আমি ঢাকায় গিয়েছিলাম সো দ্যাট আই কুড সি অফ মাই আঙ্কল। সি অফ মানে কি জানো? তোমাদের অনেকে হয়তো ভাবছো কি যে সি মানে কি। হ্যাঁ, সি মানে দেখা, কিন্তু সি অফ মানে হচ্ছে বিদায় দেওয়া। তো আমি ঢাকায় গিয়েছিলাম যাতে আমি আমার
চাচাকে বিদায় দিতে পারি। কোথায় বিদায় দিতে পারি? অ্যাট এয়ারপোর্ট। হ্যাঁ, তো তুমি এখানে লিখতে পারো অ্যাট এয়ারপোর্ট, এয়ারপোর্ট। তাহলে দেখছো সেন্টেন্সটা কী হতে পারে, এটা কমপ্লিট হয়ে গেছে এবং একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে। আমি এরকমও লিখতে পারি কি যে আই ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট আই কুড ফাইন্ড এ গুড জব। তার মানে আমি ঢাকায় গিয়েছিলাম যাতে একটা ভালো চাকরি খুঁজে পেতে পারতাম, এরকম মিনিং করছে। হ্যাঁ, আমি ঢাকায় গিয়েছিলাম যাতে আমি একটা ভালো চাকরি খুঁজে পেতে পারতাম। অন্যরকম হতে পারে, আমি ঢাকায় গিয়েছিলাম সো দ্যাট আই কুড মিট মাই সিস্টার। হ্যাঁ, আমি ঢাকায় গিয়েছিলাম যাতে আমি আমার বোনের সাথে সাক্ষাৎ করতে পারি, হ্যাঁ, বা পারতাম, এরকম। তো যখন এখানে পাস্ট হবে তখন এখানে কী হবে? কুড হবে। আর যখন এখানে প্রেজেন্ট হবে, মনে করো কি যে এরকম হলো কি যে হি স্টাডিজ হার্ড সো দ্যাট, আর নাই, অথবা ইন অর্ডার দ্যাট, সে কঠোর পড়াশোনা করে যাতে তো কি, যাতে সে প্লাস পেতে পারে। হ্যাঁ, সো দ্যাট হি ক্যান মেক আ গুড রেজাল্ট। হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান মেক আ গুড রেজাল্ট। তারপর এরকম হতে পারে সো দ্যাট হি ক্যান গেট এ প্লাস, যাতে সে এ প্লাস পেতে পারে। এরকম হতে পারে কি যে দি ম্যান আর্নস মানি in order that, তো মানুষটা টাকা উপার্জন করে যাতে he can lead a happy life. he can lead a happy life, সে লোকটি টাকা উপার্জন করে যাতে সে, এখানে কিন্তু প্রোনাউন দিতে হবে, এখানে যে নাউন থাকবে তার প্রোনাউন এখানে বসবে। হি ক্যান লিড আ হ্যাপি লাইফ, হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট। দেখো আমি বললাম কি যে একটা সেন্টেন্সের একাধিক উত্তর হতে পারে। এরকম হতে পারে কি যে হি আর্নস মানি সো দ্যাট হি ক্যান সাপোর্টস হিজ ফ্যামিলি সো দ্যাট হি ক্যান ক্যারি অন হিজ স্টাডিজ। হ্যাঁ, সে টাকা ইনকাম করে সো দ্যাট হি ক্যান সার্ভ হিজ ফ্যামিলি, সার্ভ হিজ প্যারেন্টস, মাদার্স, এরকম বলতে পারো। মানে এনি হাও হতে পারে, মানে এনি ওয়ে তুমি কারেক্ট করতে পারলেই হবে। তো এই তো আমরা দেখছি যে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট দিয়ে আমরা দুটো স্ট্রাকচার শিখলাম। একটা হচ্ছে আমরা যখন দেখব এইটার প্রেজেন্ট আছে, হ্যাঁ, সো দ্যাটের আগের অংশ যখন প্রেজেন্ট থাকবে তখন আমরা এখানে কি করব, ক্যান দিতে পারি, আবার মেও দিতে পারি, ক্যান দিতে পারি, মে দিতে পারি। আবার যখন সো দ্যাটের আগের অংশ পাস্ট থাকবে তখন আমরা ওখানে কুড দিব অথবা কি করতে পারি, মাইট দেবো। স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, যখন সো দ্যাটের আগের অংশ কী হবে, পাস্ট হবে, তখন এইটাও ওই সেন্সটাও কী হবে, পাস্টে যেতে হবে, কুড অথবা মাইট হতে পারে। আর যখন এটার প্রেজেন্ট হবে তখন কী হবে, এদিকেও প্রেজেন্ট অর্থ প্রকাশ করার জন্য ক্যান অথবা মে দিতে হবে। বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্ট? ঠিক আছে, চলো নেক্সট আইটেমে যাই। তাহলে এইবার দেখবো আমরা নতুন দুইটা আরও স্ট্রাকচার, নিউ স্ট্রাকচার, অ্যাজ ইফ আর অ্যাজ দো। এর মিনিং দুইটা আমরা একটু ভালো করে জেনে নিই। এমনভাবে যেন, হ্যাঁ, এমনভাবে ডট ডট যেন, হ্যাঁ, মানে সে এমনভাবে কথা বলে যেন কিছুই জানে না, সে এমনভাবে কথা বলে যেন সব জানে, সে এমনভাবে কথা বলে যেন সে পাগল, সে এমনভাবে কথা বলেছিল যেন সে পাগল ছিল, হ্যাঁ, সে এমনভাবে কথা বলেছিল যেন সে ক্ষুধার্ত, সে এমনভাবে কথা বলে যেন সে ধনী, সে এমনভাবে কথা বলে যেন সে কিছুই জানে না। এই যে এরকম সেন্স প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি করি, অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করি। ঠিক আছে, তাহলে দেখো এটা খুবই একটা মানে ইউজফুল স্ট্রাকচার, যেটা আমরা ডে টু ডে প্রতিদিনকার জীবনে আমরা কি করি, ব্যবহার করি। হ্যাঁ,
তো অ্যাজ ইফ আর অ্যাজ দো। আবার যদি তোমরা এটাকে আলাদা আলাদা ভাবো, সেটা কিন্তু অ্যাজ মানে যেহেতু, আবার ইফ মানে যদি, আবার অ্যাজ মানে যেহেতু, আবার দো মানে যদিও, এটা কিন্তু আলাদা। এটা কিন্তু একটু আলাদাভাবে মনে রাখতে হবে যে অ্যাজ দো আর অ্যাজ ইফটা সেম মিনিং করে, এমনভাবে জানো। তাহলে দেখতে পাচ্ছ এখানে কি যে সাবজেক্ট প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে অ্যাজ ইফের আগের অংশ যখন প্রেজেন্ট ইনডেফিনিট হবে, তারপরে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরের অংশটা, সাবজেক্টের পরের অংশটা কী হবে, পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে বলো অ্যাজ ইফের আগের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, অ্যাজ ইফের পরের অংশটা পাস্ট ইনডেফিনিট। আবার অ্যাজ দো অ্যাজ ইফের আগের অংশ যখন কী হবে, হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট হবে, তখন পরের অংশটা পাস্ট পারফেক্ট হবে। হ্যাঁ, খুব সহজ। যখন প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট যখন আগে হবে তখন কী হবে, পাস্ট পারফেক্ট। তো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো আমি এখন শিখলাম, এখনই আবার ভুলে গেলাম, এইটা করলে তো হয় না। যেটা শিখতে হবে সেটাকে আবার তার লংজিবিলিটি দিতে হবে, তা নাহলে পরে শেখা না শেখা তো একই ব্যাপার। হ্যাঁ, তো মানে তখন মনে হবে কি যে উই আর লার্নিং সামথিং ফর নাথিং, মানে আমরা মিসি ফর নাথিং, মানে মিসিই যেন শিখছি, এখন যেন না হয়, তাই না? তাহলে চলো আমরা কিছু সেন্টেন্সের মাধ্যমে এই স্ট্রাকচারটা কী করি, মানে আয়ত্ত করি। তাহলে দেখো, হি, একদম সহজ সেন্টেন্স লিখবো, একদম সহজ। হি স্পিক্স অ্যাজ ইফ, অ্যাজ দো লিখতে পারো তুমি, নাই। তো হি স্পিক্স, সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, হওয়ার কথা তো এমন, হি নোজ, হ্যাঁ, এভরিথিং, হি নোজ এভরিথিং, এটাই হওয়ার কথা। কিন্তু সরি, আমরা এরকম কোনো মিনিং এই সেন্টেন্সে পাইনি। আবার এটাও হয় না। স্ট্রাকচার বলছে আমাদের কি হবে, এখানে নোর জায়গায় নিউ হবে। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, নিউ নাথিং, তার মানে সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। দেখো, এটা মিনিং হওয়ার কথা সে সব জানতো, এরকম মিনিং হওয়ার কথা। সে এমনভাবে কথা বলে যেন সে হি ওয়ার ম্যাড, হি ওয়ার ম্যাড। কেউ তোমরা দেখছি আমরা এখানে এ ম্যাড লিখে থাকি, কিন্তু এ ম্যাড হবে না। ওয়াই? প্রশ্ন হতে পারে, কেন স্যার? সে এমনভাবে কথা বলে যেন সে একজন পাগল, এটা তো হতেই পারে। তো এখানে তোমরা এ ম্যাড লিখতে পারো। অনেকেই খাতা দেখার সময় আমরা দেখি কি যে এখানে এ ম্যাড লিখে, কিন্তু হবে না। কেন হবে না? তার প্রশ্ন জবাব হচ্ছে, আমাদের একটা স্ট্রাকচার আছে এরকম, সাবজেক্ট, হ্যাঁ, তারপরে বিভার প্লাস, হ্যাঁ, অ্যাডজেক্টিভ। এর আগে সরাসরি অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে না, এটাই জানি। যখন আর্টিকেল বসে আমরা দেখছি দি বসে, কিন্তু দি যখন বসে তখন আর ওইটা অ্যাডজেক্টিভ থাকে না, ওইটা কী হয়ে যায়, নাউন হয়ে যায়। হ্যাঁ, তো হি ওয়ার এ ম্যাড ম্যান হতে পারে, ম্যাড বয় হতে পারে, হ্যাঁ, ম্যাড স্টুডেন্ট হতে পারে, এ ম্যাড স্টুডেন্ট, এ ম্যাড বয়, এ ম্যাড, হ্যাঁ, প্লেয়ার, এরকম হতে পারে। কিন্তু খালি ম্যাডের আগে কি হবে না, কোনো আর্টিকেল হবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে কি যে ম্যাডের আগে এরকম দেওয়া যাবে না। তাহলে এটা মূলত কি, এটা মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ, যার কারণে এখানে কি হলো না, কোনো আর্টিকেল হলো না। তাহলে হি ওয়ার ম্যাড। এখন কারো প্রশ্ন হতে পারে, স্যার এখানে কেন আমরা ওয়ার বসালাম? আমরা তো হি একটা সিঙ্গুলার সাবজেক্ট, এই ক্ষেত্রে তো আমরা দেখি এখানে ওয়াজ বসে, তো কেন আমরা ওয়ার বসালাম? তো এখানে প্রশ্ন হচ্ছে, হির পরে ওয়াজই বসে, কিন্তু সমস্যা আছে। সমস্যাটা কি জানো? এটা অসম্ভব কল্পনা, যাকে আমরা ইম্পসিবল থিঙ্কিংয়ের বলি। ইম্পসিবল থিঙ্কিং, অসম্ভব কল্পনার ক্ষেত্রে, অসম্ভব কিছু ভাবার ক্ষেত্রে আমরা ওয়াজের পরিবর্তে কি করি, ওয়ার বসাই। তাহলে আমরা দেখতে পারবো কি যে এখানে ওয়াজের পরিবর্তে কি বসেছে, ওয়ার। সে এমনভাবে কথা বলে যেন সে পাগল, সে এমনভাবে কথা বলে যেন সব জানে, এভরিথিং দিতে পারো, আবার নাথিংও দিতে পারো, দ্যাটস ইওর উইশ। সে এমনভাবে কথা বলে যেন সে আমাকে চেনে না, হ্যাঁ, এরকম হতে পারে। তুমি এখানে এরকম লিখতে পারো, হি ডিড নট নো মি, সে আমাকে চেনে না, পাস্ট ইনডিফিনিট হতে পারে। সে আমাকে এমনভাবে কথা বলে যেন আমি তার বন্ধু ছিলাম, এরকম। সে এমনভাবে কথা বলে, বন্ধু, যেন সে আমার বন্ধু। হ্যাঁ, তাহলে সে আমার বন্ধু, তাহলে হওয়ার কথা কি, হি ইজ মাই ফ্রেন্ড। তাহলে হি ইজ মাই ফ্রেন্ড না হয় কি আছে, হি ওয়ার মাই ফ্রেন্ড। সে এমনভাবে কথা বলে যেন সে আমার বন্ধু, এরকম হওয়ার কথা। হ্যাঁ, এরকমই হবে, হওয়ার কথা না। তাহলে এখানে ওয়াজ হওয়ার কথা সেটাও হলো না, ইজ হওয়ার কথা সেটাও হলো না, কিন্তু মিনিংয়ের বেলায় কি ঠিক, মিনিংটা কিন্তু প্রেজেন্টের। তাহলে এইটার মিনিং কী হবে, সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে, সে এমনভাবে কথা বলে যেন সে পাগল, সে এমনভাবে কথা বলে যেন সে
আমার বন্ধু। আসলে এই ব্যাপার কি, সে আসলে আমার বন্ধু না, সে আসলে পাগল না, কিন্তু কথা বলার ধরন দেখে মনে হচ্ছে সে হ্যাঁ আমার বন্ধু, কথা বলার ধরন দেখে মনে হচ্ছে সে পাগল, আসলে সে কি পাগল না। আবার এরকম কি যে সে এমনভাবে কথা বলছে যেন সে আমার মানে খুব আপনজন, কিন্তু আমার আপনজন, সে আমাকে চেনে, আসলে চেনে না। হ্যাঁ, তো সিনাসিনের ব্যাপারে তখন ওইটা অবশ্যই ভার্বটা মূল ফর্ম হয়, কিন্তু যখন বিভার হবে তখন ওয়াজের পরিবর্তে কী হবে, ওয়ার হবে। ঠিক আছে, সম্ভবত তোমরা এটা বুঝেছো। এখানে দেখো জাস্ট এখানে স্পিকের জায়গায় আমরা জাস্ট স্পোক লিখবো। হ্যাঁ, স্পোক লিখবো আমরা, হি স্পোক, হ্যাঁ, অ্যাজ দো। দেখো এটা কমপ্লিটিং, হি স্পোক অ্যাজ দো, এটার কিন্তু দুইটা অংশই কী হবে, অর্থটা পাস্ট হবে। মিনিংটা যেহেতু আমরা বাঙালি, সুতরাং বাংলা একটু মনে রাখতেই হয়, কারণ আমরা অনেক সময় দেখেছি আমরা ইংলিশ শিখে প্রায় টাইমে আমরা কী করি, বাংলাটা ট্রান্সলেট করার চেষ্টা করি, কিন্তু এটা কিন্তু ইংরেজি শেখার জন্য একটা কী বলবো, একটা গুড ব্যারিয়ার। হ্যাঁ, টু লার্ন ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু নো দি মিনিং অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইফ ইউ ওয়ান্ট টু ট্রান্সলেট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্টু বাংলা, you will face a lot of difficulties in the way of learning English. তো he spoke as though, সে এমনভাবে কথা বলেছিল যেন সে আমাকে চিনতো। হ্যাঁ, তাহলে আমাকে চিনতো এর ইংরেজি কী হবে, হি, এটা পাস্ট পারফেক্ট হবে, কিন্তু ভুলে গেলে হবে না, স্ট্রাকচার আমরা দেখলাম কি পাস্ট পারফেক্ট আছে। হ্যাঁ, তো হি স্পোক অ্যাজ দো হি হ্যাড নোন এভরি থিং। হ্যাঁ, তারপরে যদি এইটারই আমরা পাস্ট পারফেক্ট করি, এই অংশটারই, তাহলে কী হবে দেখো, হি স্ট্রাকচারের হেড, আর এই ওয়ারের পাস্ট অর্ডিনাল ফর্ম হবে কি, বিন। কী হবে বলো, বিন। এম ইজ আর, মোট বিভার পাশে কয়টা, 8টা ভার্ব আছে। হ্যাঁ, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিং আর বিন, ওই যে বিন হবে, এই দেখো এই বিন, বি ডবল ই এন, সরি বি ডবল ই এন, বিন। কেউ আবার এই বিন লেখো না, এই বিন মানে কি, এই বিন মানে হচ্ছে কি, এই যে সিম নাম শুনেছো, সিম, ওই খাওয়ার সিম, সবজি আছে না, ওই সবজির এই সিম, এই বিন। হ্যাঁ, আর এই বিন হবে এখানে। হ্যাঁ, তো হি হ্যাড বিন ম্যাড। আবারও বলছি, ম্যাডের আগে এ হবে না, হি হ্যাড বিন ম্যাড। তাহলে মিনিং কী হবে, এটার মিনিং হচ্ছে এটার মিনিং হতে। আমি একটা গুড পয়েন্টে কথা বলি, খুব ভালো করে শুনে রাখো, সেটা হচ্ছে এই যে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের কিন্তু মানে দের ইজ নো ডিফারেন্স অ্যাকর্ডিং টু মিনিং, বাট দের ইজ ডিফারেন্স অফকোর্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। স্ট্রাকচারের কী আছে, মানে স্ট্রাকচারের কী আছে, ডিফারেন্স আছে, কিন্তু মিনিংয়ের কিন্তু ডিফারেন্স নাই, কিন্তু মানে ডিফারেন্স নাই। যদি তুমি বলো কি যে আই ওয়েন্ট টু ঢাকা, এটার মিনিংও যা হবে, আই হ্যাড গন টু ঢাকা, এটার মিনিংও কী হবে, তাই হবে সেম। তো এইটার মিনিং দেখো সে পাগল ছিল, আবার এটার মিনিং যদি তুমি করো কি যে হি হ্যাড বিন ম্যাড, এটার মিনিংও কী হবে, সেম হবে, সে পাগল ছিল। সে এমনভাবে কথা বলেছিল যেন সে পাগল ছিল, সে এমনভাবে কথা বলেছিল যেন সে সব জানতো, সে এমনভাবে কথা বলেছিল যেন সে আমার বন্ধু ছিল, এটারও ঠিক একই রকম হবে, হি হ্যাড বিন মাই ফ্রেন্ড। তাহলে আমরা একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের মিনিংগত কোনো পার্থক্য নাই। আই এট রাইস, এটাও মানে হচ্ছে আমি ভাত খেয়েছিলাম, আবার আই হ্যাড ইটেন রাইস, এটার মানেও কি, আমি ভাত খেয়েছিলাম। ঠিক আছে, মনে থাকবে তো। আমি একটা জিনিস খুব ভালো করে আবার বলতে চাচ্ছি, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের কোনো মিনিংগত পার্থক্য নাই, স্ট্রাকচারগত পার্থক্য আছে। অনেক সময় আমরা অনেকেই বলি কি যে, মানে তোমাকে যদি একটা ট্রান্সলেট করতে দেয় যে বলো তো আমি কাজটা করেছিলাম, এর ট্রান্সলেটটা কী হবে, তুমি যদি করো কি যে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তো অনেকেই বলবে কি যে এটা ভুল, না এটা ভুল না, এটা হবে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটার মানে কি আমি কাজটা করেছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক, এটা মানে কি, এটাও মানেও কি আমি কাজটা করেছিলাম, অবশ্যই হবে। কিন্তু অনেক সময় আমরা বলি কি যে পাস্ট পারফেক্ট হতে হলে নাকি দুইটা কাজ একসাথেই হতে হবে, একটা আগে হতে হবে আর একটা পরে হতে হবে, এরকম না। যখন শুরু হবে তো হবে, যখন দুইটা কাজ একসাথে শুরু হবে তখন যে কাজটা আগে শেষ হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে শেষ হবে সেটা কি পাস্ট ইনডিফিনিট, তাই না। দুইটা কাজ একসাথে শুরু হলো, যে কাজটা আগে শেষ হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে শেষ হবে সেটা কি পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা এত ইলাবোরেশনে না যাই, এত ডেসক্রিপশনে না যাই, আমরা হয়তোবা এই দুইটা স্ট্রাকচার অনেকভাবে শিখে ফেলেছি। হ্যাঁ, অনেকভাবেই আমরা হয়তোবা আমাদের অভিব্যক্তিগুলো, আমাদের ভাবনাগুলো আমরা কী করবো, এই দুইটা স্ট্রাকচার আমাদের কথা বলবো। এখন বলো তো দেখি, আমি একটা স্ট্রাকচার আমি তো লিখলাম,
তো একটা সেন্টেন্স যদি আমরা এখানে লিখি, একটা সেন্টেন্স এরকম যদি লিখি যে মনে করো যে এখানে থাকলো দি গার্ল হ্যাঁ ক্রাইজ অ্যাজ ইফ, আর নাই মেয়েটা এমনভাবে কাঁদে যেন তুমি কি বলবা, যেন সে এতিম। তাহলে সে এমনভাবে কাঁদে যেন সে খুব ক্ষুধার্ত, তাহলে কি বলবা, হি ইজ হাংরি নাকি হি ওয়াজ হাংরি? হি ওয়াজ হাংরি হওয়ার কথা, কিন্তু হ্যাঁ কিন্তু কি হবে এখানে ওয়ার হবে, শি ওয়ার হাংরি, হাংরি হবে, হাংরি নট হাঙ্গার, হাঙ্গার মানে কি ক্ষুধা, হাংরি, শি ওয়াজ হাংরি, সে এমনভাবে কাঁদে যেন সে সে এমনভাবে কাঁদে যেন সে ক্ষুধার্ত। আবার এরকম হতে পারে শি লস্ট হ্যাঁ এভরিথিং, সে এমনভাবে কাঁদে যেন সব কিছু হারা ফেলেছে। তো এখন প্রশ্ন হতে পারে কী হারা ফেলেছে? হ্যাঁ পৃথিবীতে সব কিছু সে হারা ফেলেছে, ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীতে সব কিছু হারা ফেলেছে। সে এমনভাবে কথা মানে কাঁদে যেন সে শি ফেইল্ড ইন দ্য এক্সাম। দেখছো আমরা অলরেডি হ্যাঁ উই হ্যাভ রিটেন 3 সেন্টেন্স, তার মানে এভরি সেন্টেন্স হিয়ার আর রাইট। তুমি 3টা যে কোনো একটা যদি উত্তর লেখো তাহলে পরে হবে। সে এমনভাবে কাঁদে যেন সে পরীক্ষায় ফেল করেছে, সে A+ পাইছে, গোল্ডেন পেনি সে জানে তার মাথা ব্যথা, এখন কাঁদতে শুরু করে যা এরকম। আসলে এরকম হবে না। দেখো এখন পাস্ট ইনফিনিট করে ফেললাম আমরা, হ্যাঁ আর শি কেন আসলো, এটা একটা মেয়ে তো সেজন্য এখানে কী হবে, তুমি যদি হিউ দাও তাহলে সেন্টেন্সটা কারেক্ট হবে, কিন্তু মেয়েকে তুমি কী করতে পারবো না, মানে ছেলে করতে পারবো না, দ্যাট ইজ দি ফ্যাক্ট। চলো নেক্সট আইটেম আমরা প্রভার্ব নিয়ে কথা বলি একটু। প্রভার্ব মানে হচ্ছে প্রভার্ব মানে প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যর নিজস্ব কোনো আক্ষরিক মিনিং হয় না, এটা একটা ভাবগত মিনিং হয়, এর কোনো আক্ষরিক মিনিং হবে না, এটা মনে রাখতে হবে। এখন কারোর প্রশ্ন হতে পারে কি যে এখানে লেখা আছে একটা, স্যার মিনিং বলছেন আর একটা, এইরকমটা কিন্তু ভাবা যাবে না। হ্যাঁ দেখো আমরা এখানে 4টা প্রভাব লিখেছি। তো হোয়ার দের ইজ এ উইল, এই যে এখানে এই উইলটা নিশ্চয়ই কি নাউন, কারণ উইল মানে আবার কেউ বলতে পারে এটা তো অক্সিলারি ভার্ব, এর আগে কেন আবার ভার্বের আগে আবার আর্টিকেল কেন বসলো, বসতে পারে। যদি কোনো ভার্বের আগে কোনো আর্টিকেল বসে সেটা আর ভার্ব থাকে না, সেটা নাউন হয়ে যায়। আবার আর্টিকেলে চলে গেলাম। হ্যাঁ এই যে এখন দেখো এই যে একটু দেখে নাও, ইট ইজ আ মাস্ট, হ্যাঁ ইট ইজ আ মাস্ট ফর আস, ইট ইজ আ মাস্ট ফর আস। দেখো মাস্টের আগে কী বসেছে, হ্যাঁ ভার্ব বসেছে, সরি আর্টিকেল বসেছে, সুতরাং মাস্ট এখানে কি নাউন, এটা কোনো ভার্ব না। তারপর যদি আমি এই সেন্টেন্সটা লিখি, লেটস গো ফর আ ওয়াক, হ্যাঁ লেটস গো ফর আ ওয়াক, চলো একটু হেঁটে আসি। দেখো এই যে ওয়াক তো ভার্ব, কিন্তু তার আগে কী বসেছে আর্টিকেল, সুতরাং এটা কি নাউন। এখন বুঝতে পারছো তোমরা কি যে ভার্বের আগে যদি কোনো আর্টিকেল হয় সেটা কী হয়ে যায়, নাউন হয়ে যায়। হ্যাঁ তো হোয়াইল দেয়ার ইজ লাইফ, হোয়ার দেয়ার ইজ এখানে ভুল লিখেছি তো, হোয়ার দেয়ার ইজ এ উইল দের ইজ এ ওয়ে। হ্যাঁ তার মানে এখানে মিনিং কি, ইচ্ছা, এই উইল মানে ইচ্ছা আর ওই ওয়ে মানে হচ্ছে পন্থা। তার মানে ইচ্ছা থাকলে একটা পথ বেরাবে, যদি তোমার ইচ্ছা থাকে, ইফ ইউ হ্যাভ এ গুড উইশ, হ্যাঁ ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড। তার মানে ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড বাই গুড উইশ। তোমার একটা গুড ইনক্লাইনেশন থাকতে হবে, গুড উইশ থাকতে হবে, হ্যাঁ গুড ডিটারমিনেশন থাকতে হবে। হ্যাঁ ইচ্ছা থাকলে উপায় হয়। তো কমপ্লিটিং সেন্টেন্সে আবার প্রভাব কী কী আসলো সেটাতে যদি আমি একটু ব্যাক করে আসি, সেটা হচ্ছে কখনো কখনো দেখবা কি যে মানে প্রভাব থেকেও কমপ্লিটিং সেন্টেন্স আসছে। তো যখন প্রভাব থেকে কমপ্লিটিং সেন্টেন্স আসছে তখন ওইটা তোমার যদি প্রিভিয়াসলি মেমোরাইজড না থাকে, you will not be able to answer the question at that moment. So before your examination you should memorize some proverbs so that you cannot have to face difficulties at the time of making answer in the exam hall. Let's go. তাহলে এটার মিনিং কি হবে, ইচ্ছা থাকিলে উপায় হয়, ইচ্ছা থাকিলে উপায় হয়। তার মানে ইচ্ছা থাকলে উপায় হয়।
আর ঠিক একই রকম সেম প্রায় ওখানেও দেয়ার আছে, এখানেও দেয়ার আছে। সুতরাং আমরা একটু পাশাপাশি লিখলাম, আরও আমরা দেখব এই প্রভার্বস। আজকে এই জাস্ট চারটা দেখি। হোয়াইল দের ইজ লাইফ দের ইজ হোপ, মানে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এটার মিনিং হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তার মানে আশ বলতে কি বলছে? আশ নাকি পাটের আশ? নো, আশা। যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ কি থাকবে? আশা থাকবে। জীবন নাই, আশা নাই। আফটার ডেথ ইউ উইল হ্যাভ নো হোপ ইন ইউর মাইন্ড, মানে মৃত্যুর পরে তোমার কোনো কি থাকবে না? আশা থাকবে না। মৃত্যুর আগে আমরা অট্টালিকা করবো, এই করবো, সেই করবো, হ্যাঁ, তার মানে সব করবো। জীবনে যতক্ষণ আশা থাকবে ততক্ষণই কি থাকবে? যতক্ষণ জীবন থাকবে ততক্ষণই আশা থাকবে। ডেঞ্জার ওফেন কামস হোয়ার ইট ইজ ফিয়ার্ড। কখনো কখনো কোনো উত্তরপত্রে এখানে দেখা যায় কি যে হোয়েনও লেখা আছে, হ্যাঁ, ডোন্ট বি ফ্রাইটেন্ড। দেখো, ডেঞ্জার ওফেন কামস মানে বিপদ প্রায়ই আসে, যেখানে এটাকে ইট ইজ ফিয়ার্ড, এটা প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ, হ্যাঁ। তো ইট ইজ ফিয়ার্ড যেখানে কি করা হয়? ভয় করা হয়। তার মানে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আমরা প্রায়ই বলি ভয় করলে ভয় এমনিতে আসে, হ্যাঁ। যদি বলি কি যে আমাদের এই ক্লাসরুমে কি আছে? সাপ আছে, হ্যাঁ, বিশ্ব আছে। দেখছো কিছুক্ষণ আগে এখানে সাপ ঢুকে পড়ছিল, তো তোমরা একবারে নাইসি গে এখন ভয় ভীতি পেয়ে অনেক কিছু করে ফেলবা, হ্যাঁ। তো সুতরাং যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। মানে অনেক সময় দেখা যাচ্ছে কি যে আমরা আমাদের মোটরসাইকেল চালাত যায়, কোথাও তেল ফুরাই নেই, এই দেখা যাচ্ছে কি যে অন্ধকার মাঠের মধ্যে যায় মোটরসাইকেলে তেল ফুরা গেছে। আবার দেখা যাচ্ছে কি মানে কোথাও সমস্যা হয়নি, এই জাস্ট যেখানেই বিপদ ওই জায়গাতেই যে আমার সমস্যাটা বেড়ে গেল, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার, মানে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। চলো এখানে লিখে দিই, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। একদম লাস্ট আইটেম, ফলস আর থিক হোয়াইল লাভ ইজ থিন, হ্যাঁ। আচ্ছা, থিক মানে কি? পুরু। থিক মানে কি? পুরু। আর থিন মানে হচ্ছে হালকা পাতলা। তো ফলস আর থিক হোয়াইল লাভ ইজ থিন, হ্যাঁ, মানে হচ্ছে যেখানে দোষ ত্রুটি বেশি থাকে, পুরু থাকে, সেখানে ভালোবাসা কি হয়? কম হয়। যাকে তুমি ভালোবাসবে না দেখবা তামাম দোষটা, অনেক দোষ। আর যাকে ভালোবাসবা একদম চোখ বুঝে সব, হ্যাঁ, ইউ উইল বিলিভ এভরিথিং, হ্যাঁ, মানে হি অর শি হ্যাজ নো ফল্টস, মানে তার কোনো কি নাই, দোষ ত্রুটি নাই। তার মানে ইউ উইল বিলিভ এভরিথিং ক্লোজিং ইউর আইজ, মানে যাকে তুমি ভালোবাসবা তার ক্ষেত্রে। কিন্তু যাকে ভালোবাসবে না, ও যদি মানে সব কিছু ঠিকঠাক করে তখনও তুমি একটু খুঁতখুত করবা, হ্যাঁ, দেখো এই করেছে ও করেছে, তুমি ইউ উইল ফাইন্ড আউট অ্যাট লিস্ট ওয়ান ফল্ট। সেদিনই আমি বলছি কি যে ফল্টস আর থিক বা লাভ ইজ থিন। তো মানে এটার আক্ষরিক মিনিং বলতে চাইলাম। এখন দেখা যাক এটার কি ভাবগত মিনিং কি। ভাবগত মিনিং কি? ফল্টস আর থিক বা লাভ ইজ থিন, কি বলো? কেউ জানো তোমাদের? দেখতে নারী তার চলন বাঁকা, হ্যাঁ, দেখতে নারী তার চলন বাঁকা। আবার নারীদের নিয়ে কথা বলতে গেলে হবে না। চলো আমরা আজকের লেসন এখানেই শেষ করি, হ্যাঁ। করোনার সময় তোমরা আশা করছি ভালো থাকবা, সুস্থ থাকবা। আবার পরবর্তীতে নতুন আইটেম নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। না দেখা আসা মানে পরবর্তী সময় তোমাদের সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আশা করছি ভালো থাকছি, উপরওয়ালার কাছে দোয়া করছি, প্রার্থনা করছি তোমরা সবাই ভালো থাকবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।